আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব যে অ্যালার্জি কি, অ্যালার্জির সিম্পটমগুলো কি কি, অ্যালার্জি হবার কারণ কি কি, এবং অ্যালার্জি হওয়ার যে মেকানিজমটা সেটা আসলে কি, এবং সেই সাথে আমরা দেখব যে অ্যালার্জি থেকে বাঁচার উপায় বা ঘরোয়া যে পদ্ধতি সেটা কি। প্রথমে আমরা আসি অ্যালার্জি কি। অ্যালার্জি, সাপোজ আপনার শরীরে কোনো একটা পদার্থ অথবা কোনো একটা বস্তু বা জিনিস ঢুকলো, ঢোকার পর যখন আমাদের ইমিউনিটি সিস্টেমটা থাকে বা রোগ প্রতিরোধ ব্যবস্থাটা থাকে, সে এটাকে একটা ক্ষতিকারক বস্তু হিসেবে ধরে নেয় এবং এটার এগেনস্টে সে কিছু রিয়েকশন দেয় বা কিছু সিমটম দেয়, এবং এই সিমটম বা রিয়েকশনকেই আমরা অ্যালার্জি হিসেবে বলে থাকি বা অ্যালার্জি হিসেবে চিহ্নিত করে থাকি। অ্যালার্জি সিমটমগুলো কি কি? অ্যালার্জির বেসিক যে সিমটমগুলো সেগুলোর মধ্যে হচ্ছে নাক বন্ধ হয়ে যাওয়া অথবা নাক দিয়ে পানি পড়া অথবা হাঁচি আসা অথবা কাশি আসা, সেই সাথে আহ, চোখ লাল হয়ে যাওয়া, এবং স্কিন যে আছে স্কিনের মধ্যে চুলকানি হওয়া, শ্বাসকষ্ট তৈরি হওয়া। অ্যালার্জির কারণগুলো কি কি? অ্যালার্জির কারণের মধ্যে এক নম্বরে হচ্ছে ডাস্ট মাইট, বা আমরা যে যখন আমরা বিছানায় শুচ্ছি তখন দেখা যাচ্ছে যে এই ডাস্ট মাইট গুলো যে বর্জ্য পদার্থ সেগুলো থেকে কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। এছাড়া খাবার থেকে অ্যালার্জি হতে পারে, যেমন গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ, সেগুলো থেকে হতে পারে। এছাড়া হতে পারে হচ্ছে আপনার পোষা যে প্রাণী আছে সেগুলোর থেকে হতে পারে, সেগুলোর লোম যদি আপনার আম, আপনার শরীরের ভেতর প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যালার্জি হতে পারে। এছাড়া হতে পারে হচ্ছে ফুলের রেণু যেগুলো বাতাসের মধ্যে থাকে, সেগুলো যদি আপনার নাক দিয়ে প্রবেশ করে সেগুলো থেকে হতে পারে, মানে হচ্ছে পোলেন আমরা যেটাকে বলে থাকি। এছাড়া হচ্ছে যে আপনার কিছু ওষুধ আছে সেগুলো থেকে কিন্তু আপনার ড্রাগ অ্যালার্জি হতে পারে। ফর এক্সাম্পল আপনি সেফট্রাইএক্সন যেটা ইনজেকশন আছে, সেটা যদি আপনার অনেক সময় দেখা যাচ্ছে যে টাইফয়েড ইউজ করে থাকে, সেটা যদি আপনার শরীরে দেয়া হয় ইনজেকশনটা, তখন দেখা যায় আপনার স্কিন লাল হয়ে যাচ্ছে এবং অনেক র্যাশ তৈরি হচ্ছে, চুলকানি হচ্ছে, সেটাও কিন্তু ড্রাগের থেকেও কিন্তু মাঝে মধ্যে এই অ্যালার্জিক রিয়েকশনগুলো হয়ে থাকে। এখন জেনে নেওয়া যাক এই যে অ্যালার্জিটা হচ্ছে বা কিছু রিয়েকশন আপনার ইমিউনিটি সিস্টেম দিচ্ছে সেটা কিভাবে দিচ্ছে। যখন আপনার শরীরের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে কোনো অ্যালার্জেন প্রবেশ করে, মানে হচ্ছে কোনো ডাস্ট মাইট অথবা ডাস্ট পার্টিকেল, অথবা আপনি খাবার দাবার পর যে পদার্থগুলো বা জিনিসগুলো আপনার শরীরে প্রবেশ করছে, তখন আমাদের ইমিউনিটি সিস্টেম ভুলক্রমে এই যে পদার্থ বা জিনিসগুলো আমাদের শরীরে ঢুকছে সেইটাকে ভাবে যে এটা ক্ষতিকারক একটা জিনিস আমাদের শরীরে ঢুকেছে, এবং মিস্টেকেনলি অথবা ভুলক্রমে সেইগুলাকে সে ফরেন পার্টিকেল অথবা ক্ষতিকারক বস্তু মনে করার জন্য কিছু রিয়েকশন দেয়। তো সেগুলো কিভাবে দেয়? এই যে আমাদের ইমিউনিটি সিস্টেমটা ফরেন পার্টিকেল বা অ্যালার্জেন ঢোকার পর সে আমাদের ইমিউনোগ্লোবুলিন ই কে রিলিজ করে দেয়। এটা হচ্ছে একটা অ্যান্টিবডি, বা ইমিউনোগ্লোবুলিন ইটা কি করে থাকে, সেটা আমাদের যে ফরেন পার্টিকেল অথবা অ্যালার্জেন আছে এই অ্যালার্জেনকে মারতে চেষ্টা করে। তখন সে কি করে, এই ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডিটা বাইন্ড করে হচ্ছে আমাদের অ্যালার্জেনের সাথে, বা আমাদের ফরেন পার্টিকেল যেটা আমাদের শরীরে ঢুকেছে সেটার সাথে সে বাইন্ড করে। তখন দেখা যায় এটা একটা মাস্ট সেল আছে আমাদের শরীরে, এই মাস্ট সেলটাকে স্টিমুলেট করে অথবা অ্যাক্টিভেট করে ফেলে, এবং অ্যাক্টিভেট করার কারণেই হিস্টামিন সিক্রেশন করে থাকে এই মাস্ট সেল। এবং যখন হিস্টামিনের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে তখন কিছু অ্যালার্জিক রিয়েকশন আমাদের শরীরে দিয়ে থাকে, যেমন স্কিন চুলকানি হওয়া অথবা নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এটাকেই কিন্তু আমরা বলে থাকি অ্যালার্জি আমাদের শরীরে হচ্ছে। অ্যালার্জি থেকে বেঁচে থাকার যে বেস্ট ওয়ে অথবা সবচাইতে উত্তম যে পন্থা সেটা হচ্ছে আপনাকে অ্যালার্জি থেকে দূরে থাকতে হবে। মানে প্রথমে আপনাকে শনাক্ত করতে হবে কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যালার্জির জন্য দায়ী, সেগুলোকে আপনি ভালোভাবে চিহ্নিত করুন এবং সেগুলো থেকে আপনি দূরে থাকুন। ফর এক্সাম্পল আপনি ইলিশ মাছ খাচ্ছেন একদিন, দেখা যাচ্ছে যে আপনার শরীরে কিছু অ্যালার্জিক রিয়েকশন দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এই ইলিশ মাছটা খাওয়া থেকে বিরত থাকুন। এছাড়া ধরুন আপনি একদিন বেগুন খেলেন, বেগুন খাওয়ার পর দেখলেন যে আপনার শরীরে কোনো অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে না, তাহলে আপনি বেগুনটা কন্টিনিউ করতে পারেন। অ্যালার্জি তৈরি করে এমন জিনিসগুলো থেকে আপনি বেঁচে থাকুন। তার কারণ হচ্ছে যে আপনি যখন যে জিনিসগুলোকে আপনার অ্যালার্জি তৈরি করছে, মানে হচ্ছে আপনার ইমিউনিটি সিস্টেম বা আপনার যে রোগ প্রতিরোধ ব্যবস্থা সেটাকে সে ভেবে নিচ্ছে যে এটা একটা ক্ষতিকারক পদার্থ আপনার শরীরে প্রবেশ করেছে, এবং এই কারণেই সে কিন্তু এটাকে একটা হিস্টামিন সিক্রেশনের মাধ্যমে কিছু অ্যালার্জিক রিয়েকশন প্রকাশ করছে। তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি সেই জিনিসগুলোকে চিহ্নিত করুন এবং সেগুলো থেকে দূরে থাকুন, তাহলে কিন্তু আপনি অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারবেন। যখন আপনি এটাকে শনাক্ত করবেন তখন দেখবেন যে আপনি অ্যান্টিহিস্টামিন কোনো ওষুধ যদি খান, যেমন সেট্রিজিন অথবা আপনার বিলাস্টিন, এই ওষুধগুলো খাওয়ার পর দেখা যাবে যে আপনার অ্যালার্জিক রিয়েকশনটা কমে যাচ্ছে। কিন্তু এই যে অ্যান্টি হিস্টামিন গুলো আছে এগুলো কিন্তু হিস্টামিনের সিক্রেশনটাকে কমিয়ে দিবে অনেক অল্প সময়ের জন্য। সো এটা কিন্তু কোনো সলিউশন না।
সলিউশন হচ্ছে যে আপনি খাবার দাবার যেগুলো আপনাকে আপনার যে অ্যালার্জিটা তৈরি করছে অথবা ডাস্ট পার্টিকেল যেগুলো আপনার অ্যালার্জি তৈরি করছে সেগুলো থেকে আপনি দূরে থাকুন। এটাই কিন্তু বেস্ট ওয়ে। সেকেন্ড যে মোস্ট ইম্পর্টেন্ট কজ অথবা কারণ সেটা হচ্ছে ডাস্ট মাইট। এই ডাস্ট মাইট গুলোর থেকেও কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কারণ এই যে ডাস্ট মাইট গুলো সেগুলো আমাদের বিছানার চাদরে থাকতে পারে, আমাদের কাঁথাতে থাকতে পারে, আমাদের কোল বালিশে থাকতে পারে, এছাড়া আমাদের যে বালিশ আছে সেখানে থাকতে পারে, অথবা আমাদের কার্পেট আছে সেখানেও কিন্তু এগুলো থাকতে পারে। তো এগুলা কি করে, এগুলা যখন আমাদের বিছানায় থাকে, মলত্যাগের পর যে প্রোটিনযুক্ত যে পদার্থগুলা বা বর্জ্য পদার্থগুলা সে বের করে দেয় সেগুলো কিন্তু প্রোটিনযুক্ত। তো যখন আমাদের নাক দিয়ে সেগুলো প্রবেশ করছে, সাপোজ আপনি বিছানাটা ঝাড়লেন, ঝাড়ার পর আপনি মাস্ক ইউজ করলেন না, তখন দেখা যাবে যে এইটা আমাদের নাক দিয়ে প্রবেশ করে আমাদের শরীরে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম সেটাকে একটা ক্ষতিকারক বস্তু হিসেবে ধরে নেয়। যে কারণে এই আমাদের বডিতে ইমিউনোগ্লোবুলিন এটা বাইন্ড করে হচ্ছে এই ডাস্ট মাইটগুলোর সাথে, এবং বাইন্ড করার পর দেখা যাচ্ছে যে আমাদের ইমিউনিটি সিস্টেমকে অনেক হাইপার অ্যাক্টিভ করে দেয় এবং আমাদের এই হিস্টামিন সিক্রেশনটাকে কিন্তু অনেক বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এতে মুক্তি পেতে পারেন বা ডাস্ট মাইট থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন? এক নম্বর হচ্ছে আপনি সপ্তাহে একবার হলেও গরম পানি দিয়ে এই জিনিসগুলো আপনি ধুন। মানে হচ্ছে আপনি বিছানার চাদর এবং বালিশের কাভার, তারপর হচ্ছে কাঁথা, যেটা আছে কাঁথা, তারপর হচ্ছে কার্পেট, এগুলো আপনি গরম পানি দিয়ে সপ্তাহে একবার ধুবেন, যাতে করে এই ডাস্ট মাইটগুলো সার্ভাইভ করতে না পারে। এই ডাস্ট মাইটের যে বর্জ্য পদার্থগুলো আছে, প্রোটিনযুক্ত যে বর্জ্য পদার্থ, এগুলা যখন আমাদের শরীরের ভিতরে প্রবেশ করে এবং আমাদের ইমিউন সিস্টেম অনেক হাইপার অ্যাক্টিভ করে দেয় এবং হিস্টামিন সিক্রেশন করে, তখন সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যাচ্ছে যে আপনার নাক দিয়ে কন্টিনিউয়াসলি পানি পড়তে থাকবে এবং সেই সাথে আপনার নাক বন্ধ হয়ে যাবে, হাঁচি আসবে এবং চোখ লাল লাল হয়ে যাবে। এছাড়া আপনি এয়ার পিউরিফায়ার ইউজ করতে পারেন। এয়ার পিউরিফায়ারের কারণে কিন্তু এই যে ডাস্ট মাইটগুলো আছে সেগুলো কিন্তু আপনার যে রুমে আছে রুমের মধ্যে অনেক কম ছড়াবে। আপনি হিউমিডিফায়ার ইউজ করতে পারেন। হিউমিডিফায়ার আপনি অবশ্যই 50% কম রাখবেন। সেক্ষেত্রে কিন্তু ডাস্ট মাইটগুলো কিন্তু সার্ভাইভ করতে পারে না এবং এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে না। স্যাঁতসেঁতে অথবা আর্দ্র যে ওয়েদার, এখানে কিন্তু ডাস্ট মাইটগুলো অনেক বেশি পরিমাণে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস, যেটা হচ্ছে অনেক মোস্ট কমন একটা অ্যালার্জিক সিমটম, এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন? প্রথমে বলে নিই যে অ্যালার্জিক রাইনাইটিসটা আসলে কি। অ্যালার্জিক রাইনাইটিস হচ্ছে যে আপনার নাক দিয়ে অনবরত পানি পড়তে থাকবে, নাক দিয়ে চিকন সুতার মতো কিছু লালা পড়তে থাকবে। এছাড়া আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে, আমরা যেটা বলে থাকি নেজাল কনজেশন। এছাড়া আপনি দেখতে পারবেন যে কন্টিনিউয়াসলি হাঁচি আসছে এবং হাঁচির পর আপনার চোখ লাল হয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস। এগুলা থেকে বাঁচার জন্য আপনি কি করতে পারেন? আপনি অ্যালার্জিক রাইনাইটিস থেকে বাঁচার জন্য আপনি হাফ চামচ লবণ নিন এবং ১ চিমটি পরিমাণ সোডা নিন এবং পানির সাথে মিক্সড করুন। এই পানিটা কিরকম হতে হবে? আপনি ১ ঘন্টা আগেই এই পানিটাকে ফুটানো পানির মধ্যে আপনি এটা দিয়ে দিবেন, দিয়ে ভালো করে মিক্সড করে ফেলবেন। করে এরপর আপনি এটা নাক দিয়ে ড্রপার হিসেবে ঢুকিয়ে দিবেন এবং দেখবেন যে আপনার নেজাল যে কনজেশনটা হচ্ছে সেটা আস্তে, আস্তে দূর হয়ে যাবে। এছাড়া আপনি আপনার বাসার মধ্যে যে নোনা তৈরি হয়েছে, আপনার বিল্ডিং এ যে নোনা হয়, এই নোনাগুলো থেকে আপনি অবশ্যই দূরে থাকতে হবে। কারণ ভালো করে ট্রিটমেন্ট না করলে এই নোনার কারণে কিন্তু আপনার অনেক ডাস্ট পার্টিকেল আপনার নাক দিয়ে প্রবেশ করতে পারবে। এছাড়া আপনি যখন বিছানা ঝাড়বেন সেক্ষেত্রে আপনি অবশ্যই মাস্ক ইউজ করবেন এবং যখন আপনি বাইরে যাবেন, বাইরে যাওয়ার সময় কিন্তু অবশ্যই আপনি মাস্ক ইউজ করবেন। কারণ আপনার নাক দিয়ে যদি এই ডাস্টগুলো প্রবেশ করে সেক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিসের সিমটমগুলোকে অনেক বাড়িয়ে দিতে পারে। এছাড়া আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন, মধু খেতে পারেন। সেটাও কিন্তু আপনার অ্যালার্জিক রাইনাইটিস থেকে আপনাকে মুক্তি দিতে পারে। ব্রোমেলিন কন্টেনিং ফুড যেমন পেঁপে এবং আনারস, এদের মধ্যে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস থাকে। আমরা জানি যে যখন অ্যালার্জিক রিয়েকশন হচ্ছে, অ্যালার্জিক রিয়েকশনের কারণে কিন্তু আমাদের ইনফ্লামেশন হয় এবং ইনফ্লামেশনের জন্য দেখা যায় যে আমাদের যে মাস্ট সেলটা আছে এটা অ্যাক্টিভেট হয়ে যায় বা হাইপার অ্যাক্টিভেট হয়ে যায় এবং স্টিমুলেট হয় এবং সে হিস্টামিন সিক্রেশন করে। কিন্তু যদি আপনি পেঁপে এবং এই আনারস যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখেন, এই ব্রোমালিনগুলো কি করে, সেগুলো আমাদের ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে, যে কারণে অ্যালার্জিক যে সিমটমগুলো আছে এই সিমটমগুলো আস্তে আস্তে কমে যায়। মধু, মধুর মধ্যে থাকে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস, সে সাথে আপনার যে ইনফ্লামেটরি যে সিমটমগুলো আছে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে এই মধু। সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? আপনি কুসুম কুসুম গরম পানির মধ্যে মধু মিক্সড করতে পারেন। এছাড়া আপনি তুলসী পাতা আছে, এই তুলসী পাতাটাকে আপনি ভালো করে মিক্সড করে নিতে পারেন আপনি গরম পানির সাথে, বা আপনি একটু ছেঁচে তুলসী পাতাটা আপনি গরম পানি দিয়ে দিন, সাথে মধু দিন। এছাড়া আপনি দারুচিনি মিক্সড করতে পারেন। দারচিনির মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে এবং সে সাথে আপনি আদা ভালো করে ছেঁচে আদার রসটা আপনি
মিক্সড করে নিন। মানে হচ্ছে এই চারটা যখন আপনি ভালো করে কুসুম কুসুম গরম পানি মিক্সড করেন এবং খেয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে অ্যালার্জিক যে সিমটমগুলো এগুলো কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। ভিটামিন সি কন্টেনিং কিছু ফুড আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, কারণ এই ভিটামিন সি কন্টেনিং যে ফুডগুলা সেগুলো আপনার ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে, সেই সাথে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে সেটাকে আপনার বাড়াতে সাহায্য করে এবং ইমিউনিটি সিস্টেমকে সে বুস্ট করতে সাহায্য করে। তো দেখা যায় আপনি যদি আপনার খাদ্য তালিকায় পেয়ারা, আমলকি, মাল্টা এগুলো যদি আপনার খাদ্য তালিকায় রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এদের মধ্যে যে অ্যান্টিহিস্টামিন যে প্রপার্টিসটা থাকে সেটার কারণে কিন্তু আপনার যে হিস্টামিন সিক্রেশনটাকে সে কমাতে সাহায্য করে এবং আপনার যে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে এবং সেই সাথে আপনার যে অ্যালার্জি সিমটমগুলো সেগুলোকে কমাতে সাহায্য করে। ওমেগা 3 কন্টেনিং ফ্যাটি অ্যাসিড, ফর এক্সাম্পল ওয়ালনাট মানে হচ্ছে আমরা যেটাকে বলে থাকি আখরোট, এরপর কাঠবাদাম, চিয়া সিড, এগুলো কিন্তু আপনাদের যে অ্যালার্জেন যেগুলো আছে বা ডাস্ট পার্টিকেল বা ফরেন পার্টিকেল, এই অ্যালার্জেনের সাথে সে ফাইট করে এবং আপনার যে অ্যান্টিহিস্টামিন যে প্রপার্টিস গুলো আছে সেগুলো শো করে এবং আপনার অ্যালার্জি সিমটমটাকে কমাতে সাহায্য করে। প্রোবায়োটিক ফুড, ফর এক্সাম্পল টক দই, টক দইগুলো কি করে থাকে আপনার যে ইমিউনি সিস্টেমটাকে সেটাকে বাড়াতে সাহায্য করে, সেই সাথে আপনার ইনফ্লামেশন যে হচ্ছে এই ইনফ্লামেশনটাকে কমাতে সাহায্য করে। কাঁচা হলুদ, এই কাঁচা হলুদের মধ্যে থাকে হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, সেগুলো যদি আপনি কুসুম কুসুম গরম পানিতে খান অথবা আপনি দুধের সাথে মিক্সড করে খেয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনফ্লামেশন যে হয়ে থাকে অ্যালার্জি থেকে এটাকে কিন্তু সে কমাতে সাহায্য করে। এছাড়া আপনার যে নেজাল যে কনজেশনটা হচ্ছে বা নাক দিয়ে পানি পড়ছে, এই সিমটমটাকে কমাতে কিন্তু এই কাঁচা হলুদ সাহায্য করে। এই কাঁচা হলুদে যে কার্কুমিন থাকে, এই কার্কুমিন প্রপার্টিসের জন্য কিন্তু আপনার অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস গুলো শো করে থাকে। এরপর হচ্ছে কোয়ারসিটিন কন্টেনিং ফুড, এই কোয়ারসিটিন কন্টেনিং ফুডগুলো আপনার যে অ্যালার্জির যে সিমটমগুলো আছে সেগুলোকে কমাতে সাহায্য করে, ন্যাচারাল অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে থাকে এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি শো করে থাকে। সেই সাথে আমাদের যে মাস্ট সেলটা আছে এই মাস্ট সেলটাকে সে স্ট্যাবিলাইজ করে ফেলে এবং মাস্ট সেলগুলোর জন্যই কিন্তু আমাদের হিস্টামিনটা আমাদের বডিতে সিক্রেশন হয়ে থাকে। যখন এই মাস্ট সেলটা স্ট্যাবিলাইজ হয়ে যায়, হিস্টামিন সিক্রেশনটাকে কিন্তু সে কমাতে সাহায্য করে এবং অ্যালার্জিক রিয়েকশনগুলো সেক্ষেত্রে কিন্তু কমে যায়। এখন জেনে নেওয়া যাক যে এই যে কোয়ারসিটিন কন্টেনিং যে ফুডগুলো আছে সেগুলো কি কি। এর মধ্যে আছে হচ্ছে লাল পেঁয়াজ, এছাড়া আপনার যে ব্রোকলি আছে সেগুলোতে এই কোয়ারসিটিন থাকে, আপেল, তারপর হচ্ছে সাইট্রাস ফুড, এরপর হচ্ছে ক্যানবেরি এবং গ্রিন টি। তো সবশেষে আমি একটা কথাই বলবো যে সবচেয়ে যে কার্যকরী যে উপায়টা সেটা হচ্ছে যে আপনি যদি অ্যালার্জি থেকে বেঁচে থাকতে চান, প্রথমে আপনাকে শনাক্ত করতে হবে যে কোন কোন খাবারগুলো বা কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যালার্জিতে তৈরি করছে, মানে আপনার বডিতে যে অ্যালার্জিক রিয়েকশনগুলো দিচ্ছে, কোন কোন জিনিসগুলো আপনাকে অ্যালার্জিক রিয়েকশনগুলো দিচ্ছে এবং সেটা থেকে আপনি অবশ্যই দূরে থাকুন। অ্যান্টিহিস্টামিনের যে মেডিসিনগুলো আছে সেগুলো যদি আপনি খান, দেখা যাবে যে আপনার অ্যালার্জিক রিয়েকশনটা কমছে, মানে হিস্টামিন সিক্রেশনটাকে সে কমিয়ে দিচ্ছে। তো আপনি 1 মাস অ্যালার্জি ওষুধ খালেন, খাওয়ার পর দেখা যাচ্ছে যে আপনার অ্যালার্জিক রিয়েকশনটা কমছে এবং সেই সাথে আপনার যখন নাকি আপনি বন্ধ করে দিচ্ছেন তখন কিন্তু আবার অ্যালার্জিক রিয়েকশনটা আবার বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে আপনি অ্যালার্জি কন্টেনিং ফুড অথবা অ্যালার্জি ডাস্ট পার্টিকেল যেটা আপনার অ্যালার্জি তৈরি করছে বা অ্যালার্জিকে স্টিমুলেট করছে সেগুলো থেকে আপনি দূরে থাকুন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই অ্যালার্জি থেকে বেঁচে থাকতে পারবেন। আর যদি এরকম হয় যে আপনি যে অ্যালার্জি কন্টেনিং ফুডগুলো খাবেন বা ডাস্ট পার্টিকেলগুলো সেগুলোকে আপনি রেগুলার আপনি এক্সপোজ হতে দিবেন এবং আপনি অ্যান্টিহিস্টামিনও খাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যালার্জি থেকে কখনো বেঁচে থাকতে পারবেন না। অ্যালার্জি কমবে আবার বাড়বে, সারা জীবনে আপনার অ্যালার্জি থাকবে। তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি অ্যালার্জি থেকে দূরে থাকুন, যেগুলো হচ্ছে আপনার শরীরে অ্যালার্জি তৈরি করে সেগুলো থেকে আপনি দূরে থাকুন। সো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি।